ওয়ার্ল্ড ফুটবলে যেগুলো কিনা ইউরোপিয়ান বা আপনার লাতিন ফুটবল, সেখানে আসলে হেড কোচের কনসেপ্টটা নেই, সেখানে আসলে ম্যানেজারের ম্যানেজারের কনসেপ্টটা আছে। কনসেপ্ট আছে। যেখানে কিনা ম্যানেজার স্ট্র্যাটেজিক্যালি সব কিছু ডিসিশন নেয়, বা তার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচ, কেউ হয়তো ডিফেন্সিভ কোচ, স্ট্রাইকিং কোচ বা ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল ট্রেনার, এরকম অনেকগুলো পজিশন থাকে। পেপ গার্ডিওলা, হোসে মরিনহো, ইনারা কিন্তু হেড কোচ হিসেবে কাজ করেন না। ক্রিস কোলম্যানকে নিয়ে বলবো, উনি অনেক হাই লেভেলের কোচ। উনি আসলে তে একবারে ওয়েলসকে সেমিফাইনালে নিয়েছে। তা তিনি যেই টিমকে নিয়ে আসলে সাকসেসটা নিয়ে এসছে, এইটা এখন বাংলাদেশের সিমিলারিটি একটা সাকসেসের মধ্যে পড়ে। এই যে হেড কোচের উপরে আসলে বাংলাদেশের যে লোকাল ফুটবল কতটুকু স্ট্রাকচার্ড ওয়াইজ আসবে, সেটা আসলে তার উপর নির্ভর করবে না। সে শুধু জাতীয় দলটা নিয়েই থাকবে। তার কাজ হবে যে লিগগুলো দেখা, বিভিন্ন স্তরের যে লিগগুলো, সেখান থেকে আসলে প্লেয়ারগুলোকে স্কাউট করা। অ্যাট দ্য সেম টাইম যে এক্সিস্টিং প্লেয়াররা আছে তারা কীরকম পারফর্ম করছে এবং তাদেরকে কীভাবে হেল্প করলে পারফর্ম করবে সেইটা। আপনি আছেন স্টার প্লেতে, আপনার সাথে আছি আমি মামুনুর রশিদ এবং আমাদের সাথে আছেন আহমেদ শায়েক, ফুটবল বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমি শুরু করার আগে একটা ছোট্ট বার্তা দিয়ে শুরু করতে চাই দর্শকদের জন্য। দর্শক, কোলম্যানকে নিয়ে আসলে অনেক আগ্রহ সবার মধ্যেই। একটা সুখবর বার্তা হচ্ছে, কোলম্যানের সাথে আজকে বাফুফের একটা মিটিং হয়েছে, আলোচনা হয়েছে। কোলম্যান কী চান সেই বিষয়গুলো জানার চেষ্টা করা হয়েছে এবং বাফুফে থেকেও মোটামুটি একটা পজিটিভ ভাইব দেওয়া হয়েছে। তবে এখানেই যে একেবারে ফাইনাল ডিসিশন বা ফাইনাল আলোচনা হয়ে গেছে তা কিন্তু নয়। শেষ কলটা আসবে দাবিদ আওয়ালের কাছ থেকে সেই বিষয়গুলো নিয়ে, এবং কারা কারা এই রেসে আছেন সেগুলো নিয়ে আমরা একটু আহমেদ শাইখের সাথে আলোচনা করতে চাই। আসলে যে কোচদের নিয়ে আলোচনা হচ্ছে, খুব বেশি আলোচনায় আছেন, তাদের মধ্যে থেকে বাংলাদেশের সিনারিও বিবেচনায়, বাংলাদেশের ফুটবল স্টাইল বিবেচনায় কাকে আপনি বেশি এগিয়ে রাখবেন? আসলে সত্যি কথা বলতে, যে কজন শর্ট লিস্টেড হয়েছে, এখন যে সিচুয়েশন, আসলে আমি সবাইকে একসাথে আগায় রাখবো, আবার সবাইকে আমি পিছিয়ে রাখবো। আমি জিনিসটা একটু এক্সপ্লেন করে বলি। সেটা হচ্ছে যে আসলে ওয়ার্ল্ড ফুটবলে যেগুলো কিনা ইউরোপিয়ান বা আপনার লাতিন ফুটবল, সেখানে আসলে হেড কোচের কনসেপ্টটা নেই, সেখানে আসলে ম্যানেজারের কনসেপ্টটা আছে। যেখানে কিনা ম্যানেজার স্ট্র্যাটেজিক্যালি সব কিছু ডিসিশন নেয়, বা তার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচ, কেউ হয়তো ডিফেন্সিভ কোচ, স্ট্রাইকিং কোচ বা ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল ট্রেনার, এরকম অনেকগুলো পজিশন থাকে। পেপ গার্ডিওলা, হোসে মরিনহো, ইনারা কিন্তু হেড কোচ হিসেবে কাজ করেন না। কিন্তু এশিয়ান রিজিয়নে আমরা অনেকটা হেড কোচের কনসেপ্টে কাজ করি, যেখানে হেড কোচই মাঠের মধ্যে ট্যাকটিক্স করায়, প্র্যাকটিস করে, আবার একই সাথে যিনি ম্যাচেও আর কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যার কারণে এই যে কালচারাল যে ডিফারেন্সটা, এই কালচারাল ডিফারেন্সের ক্ষেত্রে অনেক সময় নেগোসিয়েশন, অনেক রকমের দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয়। তো যেটা কিনা আপনার ধরেন যে এই কারণেই হয়তো বিএফএফ সবসময় বলে যে এই রিজিয়নে যে কাজ করার যে একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স একটু বেশি আলাদা করে রাখতে চায় বিএফএফ। এটা একটা বড় কারণ। তো যেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন আসলে প্রত্যেকটা ইন্টারভিউ তো অনলাইনে হচ্ছে। সো এই অনলাইনে আসলে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ডিফারেন্সটাই থাকতে পারে। কেউ হয়তো বলতে পারে যে আমি আমার পুরা কোচিং ব্যাকরুম স্টাফ নিয়ে আসবো, এবং সেখানে হয়তো নির্দিষ্ট কিছু আইডিয়া থাকতে পারে যে ভিডিও অ্যানালিস্ট দুইজন থাকবে, মনে করেন সেও নিউট্রিশনিস্ট নিয়ে আসবে, ফিজিওথেরাপিস্ট নিয়ে আসবে। তো বিএফএফের হয়তো এখন তারা সবসময় হেড কোচের স্যালারিটা নিয়েই চিন্তা করে এসছে। তো এখন তারা যদি এরকম একটা পুরো কোচিং প্যানেল নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু বাজেট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর বাজেটের ক্ষেত্রেও ধরেন যে আমরা চিন্তা করি যে শুধু হেড কোচের বেতনটা, কিন্তু এর সাথে হেড কোচের যাতায়াত, তার যে থাকা খাওয়া, সে বাংলাদেশে যতদিন থাকবে সেইগুলোর যে আপনার ধরেন যে বাসার ভাড়া বলেন, যাতায়াত ভাড়া বলেন, তারপর লিগের খেলা দেখতে গেলে যে যাতায়াত ভাড়া, সেগুলো একটা সব কিছু মিলাই কিন্তু একটা বাজেট হয়। সো যদিও আমার ধরেন যে স্যালারি বলছে যে 20-25 হাজার টাকা, কিন্তু সব কিছু যোগ করে হয়তো এটা 30-40 হাজার টাকার মতন, হয়তো 30-40 হাজার ডলারের মতন কিন্তু হয়ে যেতে পারে। তো বাফুফের ওই কনসোলিডেট একবারে টোটাল বাজেটটা কত, সেটার মধ্যে পুরো জিনিসটা ফিট করছে কিনা, এইটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে লাস্ট মোমেন্টে। কারণ দিন শেষে বাজেট তো যতই বলুক না কেন, একটা লিমিটেশন তো থাকবে। কারণ যদি আমরা বাজেটটাকে ওইখান থেকে ধরেন বাড়াতে চাই, তাহলে কিন্তু যে প্লেয়ারদের যে ফ্যাসিলিটিস, ন্যাশনাল টিমের যে ফ্যাসিলিটিস, সেখান থেকে কিন্তু বাজেটে আবার টান পড়বে। তো সেটা তো আবার করাটা উচিত হবে না। তো এই ক্ষেত্রে এখন আসলে সব কিছু মিলায় আমি বলবো যে সব কোচই আর কি ভালো, কিন্তু দিন শেষে আসলে আমাদের কালচার, আমাদের যে ম্যানেজমেন্ট এবং আমাদের যে বিভিন্ন মানে স্টেক হোল্ডারদের যে একটা ইনক্লুশন, এই সব কিছু মিলে যেই কোচকে রাখলে বাংলাদেশের জন্য উন্নতি হবে, সেটাই আসলে রাখাটা উচিত হবে। ক্রিস কোলম্যানকে নিয়ে কি বলবেন? কোলম্যানকে নিয়ে বলবো, উনি অনেক হাই লেভেলের কোচ। উনি আসলে তে একবারে ওয়েলসকে সেমিফাইনালে নিয়েছে।
তিনি যেই টিমকে নিয়ে আসলে সাকসেসটা নিয়ে এসছে, এইটা এখন বাংলাদেশের সিমিলারিটি একটা সাকসেসের মধ্যে পড়ে। তার কারণ হচ্ছে যে আপনার যখন ইউরোতে যদি আপনি ওয়েলসকে দেখেন, তাদের একজন সুপারস্টার ছিল গ্যারেথ বেল। তো এই সুপারস্টারে কে কেন্দ্র করে যে টিমটা গড়ে উঠেছিল এবং সেমিফাইনালে গিয়েছিল, আমাদের দেশের প্রোফাইলটা অনেকটা এরকম, যে হামজা হচ্ছে সুপারস্টার, তাকে কেন্দ্র করে আমাদের টিমটা সাজাতে হবে। তো এর জন্যে ক্রিস কোলম্যানের জন্য হয়তো সাকসেসটা নিয়ে আসাটা খুব ইজি হবে, কিন্তু তাকেও সেই জায়গায় কমফোর্ট জোনটা দিতে হবে। এখন আমাদের যে স্ট্রাকচার, আমাদের যে আপনার ধরেন যে খেলার যে ধরন, স্পোর্টসের যে ধরন বাংলাদেশে, তো সেইখানে আসলে আমরা ওই রকম স্বাধীনতা দিতে পারবো কিনা তাকে, এবং সে তার যে ডিমান্ডগুলোকে মিট করতে পারবো কিনা, এটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। তিনি যেটা চাচ্ছেন তার কোচিং স্টাফ নিয়ে আসার কথা, যেটা প্রথমে বলছেন যে বাজেটের একটা সংকট আছে, তো সেই জায়গায় আসলে আমরা যদি অন্য কোচকেও আনি, তাদের সহকারী কোচদেরকে না আনি, তারা কি আসলে নিজেদের যে প্ল্যান সেটাকে এক্সিকিউট করতে পারবেন কিনা আসলে সেভাবে? অনেক কোচ থাকে যারা কিনা ধরেন যে এই রিজিয়নে কাজ করেছে, ধরেন এশিয়া রিজিয়নে বা ইন্ডিয়ান রিজিয়ন, বা ধরেন যে আপনার মালয়েশিয়া, মায়ানমার বা এইসব রিজিয়নে যারা কাজ করে থাকে, তাদের যে ব্যাপারটা হচ্ছে যে তারা হেড কোচ হিসেবে কাজ করেছে, এবং তারা যখন হেড কোচ হিসেবে কাজ করে, তারা হচ্ছে যে কোচিং প্যানেল তাদের সাথে দেয়া হয়, সেই কোচিং প্যানেলকে নিয়েই আসলে তারা কাজ করে অভ্যস্ত। তো যার ফলে হয় কি, যে তারা এই রিজিয়নে যে আমাদের যে বিভিন্ন ফেডারেশনগুলো আছে, তারা যে এইরকমভাবে অপারেট করে, তারা হেড কোচ সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে সেই সব কোচের ক্ষেত্রে আবার ধরেন যে শুধু তার বেতনটা এবং তার যে চলাফেরার যে অপারেশনাল কস্টটা হবে, তো অ্যাডিশনাল কিছু হবে না। আরেক দিকে এটাও চিন্তা করতে হয় যে বিএফএফ কিন্তু আবার সার্কুলার দিয়েছে গোলকিপার কোচের জন্য, তারপরে হয়তো অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য দিতে পারে, তারপর হচ্ছে ফিজিক্যাল ট্রেনারের জন্য দিয়েছে। তো এই পজিশনগুলোরও কিন্তু বিএফএফকে ফিল আপ করতে হবে তাদের বাজেট অনুযায়ী। এখন কোচ যদি সব কিছু একসাথে নিয়ে আসছে এবং সবগুলো যদি বাজেট এক্সিড করে যায়, তখন এটা তো বিএফএফ এর জন্য আর কি একটু অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা বেশ কয়েকজন কোচের নাম শুনছিলাম, সেখানে খুব বেশি আলোচনায় ছিলেন রোজারিও মিকেল। তিনি আসলে রেস থেকে সরে দাঁড়িয়েছেন। রোজারিও মিকেলকে আসলে তার সরে দাঁড়ানোর পিছনে কি কারণ হতে পারে? কালকে হয়তো বা ঘোষণা আসবে, একদিন আগে নাম সরিয়ে নিলেন, নিজেকে অন্য জায়গায় নিয়ে গেলেন। আসলে মানে ফুটবল ওয়ার্ল্ডে এটা তো খুব একটা ফাস্ট পেসড একটা হচ্ছে এনভায়রনমেন্ট, যেখানে কিনা ধরেন যে ভালো ভালো কোচদের কাছে অনেক বেশি অফার থাকে। তো তাদের কাছে যে অনেকগুলো অফারের মধ্যে সে যেটাকে বেস্ট মনে করেছে, সে হয়তো সেটাকেই পিক করে নিয়েছে। বাট এই ক্ষেত্রে আপনাকে ধরেন যে বাংলাদেশের ব্যাপারটা কনসিডার করতে হবে। বাংলাদেশের কালচারে আপনি যদি স্পোর্টসটাকে দেখেন, এখানে দেখবেন যে অনেক বেশি বিভিন্ন সংস্থা আসলে ইনভলভড। এখানে ধরেন যে আপনার মাঠে খেলতে গেলেও আপনাকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলোচনা করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার মানে আপনি যদি ওভাবে করে দেখেন, তাহলে গভর্নমেন্টের সাথে একটা ভালো রিলেশন রাখতে হবে, কারণ বিভিন্ন সময় ভিসা রিলেটেড এইসব ইস্যুস তো আছে। তো এখানে সবগুলা সংস্থার সাথে প্রপারলি আলোচনা করে যখন একটা জায়গায় আসতে, বাংলাদেশের মতন দেশের কাছে একটু সময় লাগে, একটু ক্ষেত্র বিশেষে একটু সময় লেগে যায়। তো এই ব্যাপারগুলো, এই কালচারাল আইডেন্টিটিটা বা এই কালচারটা আমি একটু সরাসরি জিজ্ঞেস করি, বাফুফের এখানে আসলে কোনো গাফলতি দেখেন কিনা, আসলে যোগাযোগ ব্যবস্থা বা অন্য কোনো কারণ? আমি এখানে গাফিলতি দেখি না, কারণ কথা হচ্ছে যে এখানে বাংলাদেশের কোচ দরকার। বাংলাদেশ এখানে ইন্টারভিউ প্রসেসটা নিবে, তারা চাইলে এখানে ইন্টারভিউ প্রসেসটা যত ইচ্ছা লম্বা করতে পারে। আপনি যদি সেই দেশে কোচ হতে চান, তাহলে আপনাকে তাদের নিয়ম অনুযায়ী আপনাকে সেভাবে করে আপনাকে অ্যাপ্লাই করে সেটা অনুযায়ী চলতে হবে, কারণ আপনি দিন শেষে এখানে বাংলাদেশের কালচারে এসে কোচিং করাবেন। সেখানে আমাদের যে কালচার, সেটা যদি ধরেন যে একদিনের জায়গায় 5 দিন লাগে, সেটা আপনাকে মেনে নিয়ে আগাতে হবে, কারণ এখানে কালচারটা এরকম। বিদেশে গেলে যেরকম আমাদেরকে সবাই বিদেশের নিয়ম মেনে আমরা চলি, তো সেই রকমভাবে আসলে এই জিনিসটা হবে। তো এই কারণে তারও এক্ষেত্রে হয়তো একটু ধৈর্য নিয়ে দেখা উচিত ছিল যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের রেজাল্টটা যদি কী হয়, এরপরে আমি দরকার হলে অন্য ক্লাবের সাথে সাইন করি। তো এই ব্যাপারগুলো আসলে এইভাবে আসলে নেগোসিয়েশন হয়। নেগোসিয়েশনের টেবিলে এরকমভাবেই কখনো সময় লাগে, কখনো লাগে না। এটা আসলে পার্ট অফ দি নেগোসিয়েশন। অ্যান্ড আপনি সরাসরি না বললেও আপনার কথা থেকে কিন্তু সেটাই ফুটে উঠেছে যে আমাদের কিছু যান্ত্রিক ত্রুটি এটা থাকবে, এটা বাংলাদেশের কালচার। একটা নাম আমি একটু স্মরণ করে দিতে চাই, বেয়ান স্টর্ক। জি, এই নামটা খুব বেশি আলোচনায় এসেছিল, কিন্তু হঠাৎ করে নামটা হারিয়ে গেছে। ক্রিস কোলম্যান এবং রোজারিও মিকেল খুব বেশি আলোচনায় ছিলেন। বেয়ান স্টক তিনি অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন। তিনি হাঙ্গেরির জাতীয় দলকে ইউরো চ্যাম্পিয়নশিপে নিয়ে গিয়েছিলেন। এরকম একজন কোচ হঠাৎ করে আলোচনায় কেন নেই? অনেক সময় হতে পারে যে ইন্টারভিউ সেশনে ধরেন যে অনেক রকমের প্ল্যানিং দেয় কোচরা। যখন একটা ইন্টারভিউ হয়, তখন সে তার দেশের ওই দেশের যে প্লেয়াররা আছে, যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেইটা নিয়ে সে তার সামনে প্ল্যানটা কী, অবজেক্টিভটা কী, এবং সে কীভাবে আগাতে আছে এবং তার জন্য কী দরকার, এইসব জিনিসগুলো কোচরা আলোচনা করে ইন্টারভিউ বোর্ডে। তো অনেক সময় এরকম হতে পারে যে সে যে অ্যাঙ্গেলে চিন্তা করছে, সেটা হয়তো মিট আপ করার মতন অবস্থা হয়তো বাংলাদেশের ফুটবল ফেডারেশনে এই মুহূর্তে নাই। তো সেই ক্ষেত্রে হয়তো
কোচের সিভি হয়তো হাই লেভেলের হতে পারে, তো কিন্তু সেটা হয়তো আমরা করতে পারবো না, যার কারণে হয়তো আস্তে আস্তে আলোচনা থেকে সরে আসে। ধরেন এখন যদি ফর এক্সাম্পল হঠাৎ করে হোসে মরিনো এসে বলে যে আমি এখানে কোচিং করাবো, আমাকে এই দিতে হবে, আমরা তো সেটা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে তখন তো আমরা যদি হোসে মরিনোকে বাদ দিই, তখন কিন্তু আমার মিডিয়ায় খবর আসতে পারে যে হ্যাঁ হোসে মরিনো বাংলাদেশের জন্য যোগ্য না। তো ওই জিনিসটা আসলে একটা আলোচনা, একটা মজার একটা ধরেন যে একটা নিউজ আসে, এই জিনিসটা আমাদেরকে ভালো লাগে। কিন্তু আমাদের আসলে বাস্তবতাটা দেখতে হবে। আমাদের দেশের ধরেন যে ফুটবল ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের ফুটবলের কোনো ডেডিকেটেড স্টেডিয়ামই নেই, সবই কিন্তু আসলে মাল্টিপারপাস স্টেডিয়াম। সো এরকম একটা জায়গায় এসে প্রত্যেকটা এনএসসির সাথে প্রত্যেকটা জেলার এনএসসির সাথে কথাবার্তা বলে খেলা চালানো এবং মাঠগুলোকে পরিচর্যা করা, ওই রকমভাবে খেলার একটা ক্যালেন্ডারে আনা, এগুলো অনেক বড় একটা জটিলতার ব্যাপার। সো এই কালচারের সাথে বুঝতে হবে যে হ্যাঁ এটা এখানে এরকম হয়, এর মধ্যে থেকে সাকসেসটাকে বের করে নিয়ে আসতে হবে, যেটা কিনা একটা ওই দেশের একটা হাই প্রোফাইল কোচের জন্য একটু কষ্টকর হতে পারে। আরেকটা নাম আন্তোনিও কনসেইসাও, এই পর্তুগিজের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ক্যামেরুন জাতীয় দলের কোচ হিসেবে চমক দেখিয়েছেন। 2019 থেকে 2022 সাল পর্যন্ত ক্যামেরুনের দায়িত্ব ছিলেন। মানে অনেক, তার সফলতা 24টা ম্যাচ খেলেছে তার অধীনে, সেই দলটা 14টা ম্যাচে জয় পেয়েছে, মাত্র 2টা ম্যাচে হেরেছে। সব কিছু মিলে বেশ ভালো সিবি। আজকে একটা খবর পেয়েছি আমরা যে বাফুফে অ্যান্তোনিও কনসেইসাওয়ের দিকেও একটু বেশ ভালো ঝুঁকছে, তাকেও একটু ফেভারিট হিসেবে দেখছে। তাকে আসলে কিভাবে রেট করবেন? জি, মানে ওনার সিভি তো অনেক বলবো যে হাই লেভেলের, এবং তার তো পারফরমেন্স দিয়ে সেটা বিচার করেছে। কিন্তু এখানে আমি বলবো যে এখানে কিন্তু আরও ধরেন যে আমি যতটুকু শুনেছিলাম যে টোটাল 12 জনের একটা শর্ট লিস্টেড হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঘুরে ফিরে ধরেন যে আমরা 4-5 জনের নাম শুনছি, কিন্তু বাকি যে 7-8 জনের নাম বা 6 জনের নাম, তাদের যে আপডেটটা কি সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা জানা নেই, এবং শর্ট লিস্টেও আসলে কারা এসেছে সেটাও কিন্তু আসলে জানা নেই। তো যেহেতু আর কি যেই নামগুলো একটু পপুলার, সেটা আসলে ফ্যানরাও একটু জানতে চাচ্ছে এবং সবার মিডিয়ারও এক ধরনের আর কি ইন্টারেস্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমার মতে যে এখন যে প্রসেসটা চলছে, এই প্রসেসটাকে একবার একটা ফেয়ার এবং একটু সিক্রেটিভ রাখা উচিত, আদারওয়াইজ একটা ম্যানিপুলেশনের সুযোগ থাকে। বাট আমি যেটা বলছিলাম যে আপনার শুরুতেই, যে প্রত্যেকটা কোচই আসলে আপনি যদি সিভি ঘাটেন, সব সিভি দেখবেন যে অনেক টপ লেভেলের সিভি। তো এখান থেকে আসলে যে আসবে দিন শেষে বাংলাদেশের জন্য সেই ভালো হবে, সে যদি এসে পারফরমেন্স করতে পারে। আর আমি একটা হাই লেভেলের কোচ আনলাম, সে এসে পারফরমেন্সটাই আর কি ডেলিভার করতে পারলো না, তাহলে কিন্তু লাভ হলো না। কিন্তু আবার সেই ক্ষেত্রে একটা কোচ, তার যদি হয়তো ওই হাই লেভেলের সিভি না, কিন্তু সে এসে আমাদের প্লেয়ারের কাছ থেকে বেস্ট আউটপুটটা বের করতে পারলো, তাহলে কিন্তু আবার আমাদের দেশের জন্যই ভালো। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে শর্ট লিস্টেড যারা হয়েছে, আশা করি সবাই আসলে ভালো কোচ। এখন এখান থেকে যার সাথে নেগোসিয়েশন এবং সিচুয়েশন মিলে আসে, সেটাই আসলে আমাদের জন্য ভালো হবে। ক্রিস কোলম্যান, বেন স্টক, মার্সেলো বা হচ্ছে অ্যান্তোনিও কনসেইসাও বা আরও রোজারিও মিকেল ছিলেন। আপনি যে কোচকেই আনেন, বাংলাদেশের জন্য যে কোচকেই আনা হোক, বাংলাদেশের যে রুট লেভেলের ফুটবল সিস্টেম আছে, যে লোকাল ফুটবলাররা উঠে আসেন, মানে ভালো কোচ আনলেই কি সেটার সমাধান হয়ে যাবে? জাতীয় দলে আপনি হামজাকে বাইরে থেকে এনেছেন বা অন্য যাকেই আনেন, বা আপনার জামালরা আসছে, সেই জায়গায় কি আসলে এই সমাধানটা কীভাবে আসবে? আমার মতে এখানে এই যে হেড কোচের উপরে আসলে বাংলাদেশের যে লোকাল ফুটবল কতটুকু স্ট্রাকচার্ড ওয়াইজ আসবে, সেটা আসলে তার উপর নির্ভর করবে না। সে শুধু জাতীয় দলটা নিয়েই থাকবে। তার কাজ হবে যে লিগগুলো দেখা, বিভিন্ন স্তরের যে লিগগুলো, সেখান থেকে আসলে প্লেয়ারগুলোকে স্কাউট করা। অ্যাট দ্য সেম টাইম যে এক্সিস্টিং প্লেয়ার আছে তারা কীরকম পারফর্ম করছে এবং তাদেরকে কীভাবে হেল্প করলে পারফর্ম করবে, সেইটা। কিন্তু আপনি যদি একবারে লিগ স্ট্রাকচার বা আমাদের পাইপলাইন নিয়ে কথা বলতে চান, সেক্ষেত্রে তখন আসলে টেকনিক্যাল ডাইরেক্টরের একটা বিশাল বড় দায়িত্ব চলে আসে। কারণ তখন টেকনিক্যাল ডাইরেক্টরের কাজ হচ্ছে বাংলাদেশের ফুটবল কাঠামোটাকে ঢেলে সাজানো এবং এমনভাবে সাজানো যাতে ওই পাইপলাইনে ফুটবলটা আসবে। এই কারণে কিন্তু টেকনিক্যাল ডাইরেক্টর, যে আপনি দেখছেন যে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ আপনি যদি ফুটবলের প্রেসক্রিপশনে যান, টেকনিক্যাল ডাইরেক্টর ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পজিশন। সে কিনা ঠিক করবে যে who are the right people for the jobs in this federation. So সেই অনুযায়ী এর জন্য উনি এখন হেড কোচের সিলেকশনে উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সেক্ষেত্রেই এই যে অন্যান্য স্ট্রাকচারের কথা বলছেন, পাইপলাইনের কথা বলছেন, টেকনিক্যাল ডাইরেক্টরকে একটা সাজাতে হবে। সো আমার মতে হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা সত্যি কথা, যে আসলে এটা দিয়ে উন্নতি হবে কিনা, এক্স্যাক্টলি এই কোচ দিয়ে কোনো উন্নতি হবে না, কিন্তু আপনার ওই টেকনিক্যাল ডাইরেক্টরকে পুরো সিস্টেমটাকে ঢেলেই কোচের সাথে এমনভাবে সাজাতে হবে যে ওই সিস্টেমের থ্রুতে ভালো প্লেয়ারগুলো এই কোচ হাতে পাবে এবং তার মাধ্যমে সে পারফরমেন্সটা দেওয়াতে পারবে। সেরকম কিছুর জন্য তো আমাদের একজন কড়া হেডমাস্টার দরকার, নাকি? আমরা যেটা নারী ফুটবলে দেখছি, ঢেলে সাজিয়েছে নিজের মতো করে, কারো কোনো কথা শুনেনি। বাংলাদেশ ফুটবলে সেরকম একটা হেডমাস্টার আসলে আসবে কিনা, বা সেরকম একটা ফুটবল হেডমাস্টার দরকার? আমি তো দুইটা জিনিসের সমন্বয় চাবো। একটা হচ্ছে যেরকম কড়া হেডমাস্টার থাকবে, যে যার কথা সে যা বলবে সেইভাবেই চলতে হবে, এবং আরেকটা হচ্ছে যে
এখন আসলে এই হেড কোচের এই ইন্টারন্যাশনাল লেভেলে ন্যাশনাল টিমের হেড কোচে আসলে এবিসিডি শেখানোর কিছু নাই, কেমনে পাস দিতে হবে, কেমনে শ্যুট করতে হবে, এগুলো কিছু নাই। ইটস অল অ্যাবাউট ড্রেসিং রুমের সিচুয়েশন হ্যান্ডেল, প্লেয়ারদের ইগো হ্যান্ডেল, প্লেয়ারদেরকে ঠিকভাবে খেলানো, স্ট্র্যাটেজি। সো এরকম একজন কোচ যে কিনা মানে তার মোটিভেশন লেভেলটা এরকম হবে যে প্লেয়াররা দেয়াল ভেঙে দৌড়ায় চলে যাবে, মানে এইরকম লেভেলের আর কি হতে হবে। সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে প্লেয়াররা অটোমেটিক্যালি ভালো পারফর্ম করা শুরু করবে। সো ড্রেসিং রুম কন্ট্রোল করতে পারবে, টপ লেভেলের প্লেয়ার, আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের কাদামাটিতে খেলে উঠে এসে বড় হয় একটা প্লেয়ার, দুইটা লেভেলের প্লেয়ারকে একসাথে কীভাবে ম্যানেজ করে একটা বেস্ট আউটপুট দিতে পারবে, এরকম একটা হেড কোচ আমাদের আসলে। আমি আবারও আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে, যেটা একদম শুরুতে করছিলাম, ক্রিস কোলম্যান, বেস্ট্রোক, অ্যান্টনিও কনসেইসাও, মার্সেলো, যে নামগুলো শুনেছেন, অনেক সবার সিবি মোটামুটি আপনার দেখা হয়েছে, তাদের সম্পর্কে মোটামুটি জেনেছেন। বাংলাদেশের আঙ্গিকে বাংলাদেশের যে এখন ড্রেসিং রুম আছে তাদের জন্য বেস্ট অপশন কি হতে পারে এদের মধ্যে থেকে? আপনি যা নাম বলেন সেইখানে অবশ্যই ক্রিস কোলম্যান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ সে যেই টিমগুলোকে নিয়ে সাকসেস নিয়ে এসছে সেটার সাথে আমাদের বাংলাদেশের প্রোফাইল খুব ভালো করে যায়। ওয়েলসকে 117 থেকে 8-এ নিয়ে এসেছিলেন, 8 নম্বরে, এবং সেমিফাইনাল, ইউরো সেমিফাইনালে এরকম একটা প্লেয়ার নিয়ে গেছেন। সবকিছু মিলে বাংলাদেশের এই যে ফুটবল কাঠামো গড়ে উঠছে, হামজারা আসছেন, সমিত্রা এসেছেন, সেই কাঠামোটা ধরে রাখাটা, এই ধরে রাখার পেছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব আসলে কতটা? অবশ্যই এখন তো বিশাল। এখন আমি বলবো যে নেক্সট 10 বছর বাংলাদেশের একটা সোনালী সময়, কারণ এরকম একসাথে এতগুলো ভালো প্লেয়ার পেয়ে যাওয়াটা আসলে আমাদের জন্য একটা লাকি ব্যাপার, যে এরকম একটা টাইমে আমরা হামজা পাচ্ছি, সমিত পাচ্ছি, আপনার হচ্ছে জায়ান আছে, তারপর জামাল শেষ মুহূর্তে থাকলেও তার এখনও কিছু বাকি আছে, এদিকে তপু বর্মন আছে, সাদুদ্দিন আছে, এবং রাকিবের মতন একটা প্লেয়ার এখন আমরা পেয়েছি। তো এর মধ্যে মুরসালিন আছে। এর মধ্যে আমরা সাফ আন্ডার-20-তে যেসব প্লেয়ারের খেলা দেখলাম সেটা হচ্ছে আপনার মিঠু বলেন, ইউসুফ বলেন, রোনানের মতন একটা স্ট্রাইকার আসছে, এবং আরও কিছু পাইপলাইনে প্লেয়ার চেষ্টা করছে। আমি দেখলাম যে ফাহাদ সাহেব চেষ্টা করছে নতুন কিছু প্লেয়ারদেরকে আনার। তো এই যে একসাথে এতগুলো প্লেয়ার এভাবে করে যে আসছে একটা সময়, একটা সেম টাইমে, একটা 10 বছরে, এবং হামজার মতন একটা টপ লেভেলের প্লেয়ার আছে, যে এই প্লেয়ারগুলোকে আসলে নিয়ে আমাদের এই 10 বছরে আসলে রেজাল্টটাকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া উচিত যেটা কিনা বাংলাদেশের সব মানুষকে ফুটবল খেলতে উদ্বুদ্ধ করবে। আমাদের এই প্রেশারে সিস্টেম, কাঠামো, মাঠ সব কিছু একটা লাইনে দাঁড়িয়ে যাবে। তাহলে হবে কি, এই 10 বছরের পরে আমরা অটোমেটিক্যালি একটা সিস্টেমের মধ্যে আমরা খুব ভালো একটা ফুটবল খেলতে পারবো। আমরা সবশেষ যেটা শুনছিলাম বা সবচেয়ে বেশি যেটা শুনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সিন্ডিকেটের একটা ছায়া আছে বা সিন্ডিকেট হয়, ক্যাবরারকে নিয়ে খুব বেশি সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ফ্যান বলেন, মিডিয়াতে বলেন, সব জায়গায়। সেই জায়গা থেকে কি আসলে পরিত্রাণ মিলবে সামনের যে নতুন কোচ আসবে বা যে সামনের দিনগুলো আসছে? আমি বলবো এই যে কোচ নির্বাচনের যে প্রসেস, এই প্রসেস একটা স্টেপ এই সিন্ডিকেটটাকে নির্মূলে উৎপাটিত করার জন্য। তার কারণ হচ্ছে যখন আপনি এই যে প্রসেসগুলা ওপেন রাখবেন তখন হবে কি যে সবাই জানছে। আমরা কিন্তু এখন সিলেকশনের আগে জানি একটা শর্ট লিস্ট হয়েছে। সো আগেকার দিনে কোচ নিয়োগ হতো রুমে রুমে নিজেদের মধ্যে করে, তখন কিন্তু এই সিন্ডিকেটের প্রভাবটা থাকার একটা সম্ভাবনা ছিল। তো এরকমভাবে হেড কোচের সাথে আরও যেসব পজিশনগুলো আছে সেগুলোও যদি এরকম সার্কুলার দিয়ে আমরা ওপেন ওয়েতে একটা আর কি এরকম নেই, তাহলে হবে কি সেই সব প্রত্যেকটা মানুষের কাছে একটা জবাবদিহিতার জায়গা থাকবে। যখন আপনি হেড কোচ থেকে শুরু করে সবাইকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবেন, তখন কিন্তু তাদেরকে যখন জবাবদিহিতা দিতে হবে, তাদের আসলে সিন্ডিকেট বা এরকম প্রেফার করার কোনো আর কি অপশান থাকবে না। হ্যাঁ, একটা কোচের হয়তো একটা প্লেয়ারকে তার পার্সোনালি পছন্দই হতে পারে, সে এখানে বলবে যে এই প্লেয়ারকে আমার পার্সোনালি পছন্দ, আমার মতে সে একটা সময় গিয়ে প্রেফার করে ভালো খেলবে। এরকম হলেই কিন্তু দেখবেন যে তখন একটা জবাবদিহিতা আসে। গ্যারেথ বেল, সে এখন সুপারস্টার হিসেবে শেষ করেছে, কিন্তু ক্যারিয়ারের শুরুতে তার এমন দিন গেছে যে সে ম্যাচে নামলেই টিম হারতো, কিন্তু তারপরেও কিন্তু তার কোচ তাকে সাপোর্ট দিয়ে গেছে, বলেছে যে এ ফিউচারে একটা ভালো প্লেয়ার হবে। তো এইরকমভাবে যদি সে জবাবদিহিতার মধ্যে রাখে যে আমি এই প্লেয়ারটাকে প্রেফার করছি, তাহলে হবে কি একটা জবাবদিহিতার মধ্যে সবাই একটা স্বচ্ছ ব্যাপার থাকলো, তাহলে আর কি সিন্ডিকেট নিয়ে কোনো কথা উঠলো না। কিন্তু যখনই আপনি লুকিয়ে চুরিয়ে মানুষজনকে বাদ দেন বা না নেন, কোনো জবাবদিহিতা দিতে পারেন না, তখনই কিন্তু আমার আপনার মনে সিন্ডিকেটটা বারবার উঠে আসে। তো আমি মনে করি যে জবাবদিহিতার রাস্তায় থাকলে অটোমেটিক্যালি একসময় মানুষ সিন্ডিকেটের কথা ভুলেই যাবে। আরেকটা অভিযোগ আছে, সে অভিযোগটা হচ্ছে যে বাংলাদেশের যে কোচিং নিয়োগের কথা চলছে সেখানে বাংলাদেশের একজন সহকারী কোচকে এই প্যানেলের সাথে দেওয়ার একটা সম্ভাবনা আছে বা বাফুফে চায়। দর্শকদের অভিযোগ যে বাংলাদেশের যে লোকাল কোচরা আছেন সেখান থেকে একজনকে এই কোচিং প্যানেলে দিলে আপনার সিন্ডিকেটের যে সম্ভাবনাটা সেটি বেড়ে যায়। মানে সহকারী কোচ দেশি হলে তিনি সব লোকাল ফুটবলারদেরকে চিনেন, যোগাযোগটা ভালো থাকে। সেই জায়গায় কি এটা কি একটা শঙ্কা দেখেন কিনা বা এটাকে কীভাবে দেখেন আসলে? আমি মনে করি পার্সোনালি যে অবশ্যই এই টিমের সাথে একজন বাঙালি একজন সহকারী কোচ থাকা উচিত।
বাট দিন শেষে আপনাকে মনে রাখতে হবে ডিসিশন মেকার উইল বি দি হেড কোচ। তাকে ডিসিশনটা দিতে হবে। সে সহকারী কোচের কাছ থেকে শুনতে পারে যে তার অবজারভেশনটা কি। তার কারণটা হচ্ছে যে এখানে আপনাকে বুঝতে হবে একটা কালচারাল ডিফারেন্স কিন্তু থাকবে। সে ধরেন আপনি ধরেন ফর এক্সাম্পল আমি ক্রিস কোলম্যানকে চিন্তা করলাম, সে ইংল্যান্ড বা ইউরোপে খেলে এসছে, বাংলাদেশের কালচারাল যে ডিফারেন্সটা সেটা তো সে বুঝবে না যে প্লেয়ারদের চাহিদা কী। তো সেই ক্ষেত্রে যদি একটা বাংলাদেশি কোচ একজন থাকে তাহলে সে তাদের যে কিভাবে করে ছোটোবেলা থেকে গ্রুমিং হয়েছে এই ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো দিতে পারবে। সে অবশ্যই সঙ্গে থাকলে সেও কিন্তু কিছু এক্সপিরিয়েন্স গেইন করবে, তার কাছ থেকে শেখার একটা অপরচুনিটি হবে। তো এর ফলে হবে কি আমাদের যে কোচরা আছে তারাও কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠবে তাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ। তো আমি বলবো যে অবশ্যই সঙ্গে একজনকে রাখা উচিত, বাট দিন শেষে ওই কোচকে ওই সর্বা রাখতে হবে যে সে ডিসিশন মেকার হবে। তাহলে সে যে সেই এক্সপিরিয়েন্স থেকে সে তো বুঝবে যে আমি এই প্লেয়ারটাকে কেন নিচ্ছি বা কেন নিচ্ছি না, কেন কে প্রেফার করছে। তো এই ডিসিশন মেকিংটা আমাদের হেড কোচের হাতে রাখতে হবে। ভাষা কি একটা বিষয় হতে পারে? অবশ্যই। যদি আমি এটাই বলবো যে এখানে আপনার যে মিকেল রোজারিওর কথা যে বলছিলাম, সেখানে ভাষায় একটা ইস্যু হতে পারতো, কারণ তিনি পর্তুগিজ ভাষায় কথা বলেন। তো পর্তুগিজ থেকে ইংলিশ থেকে দেন বাংলা, সো এই ট্রান্সলেশনের মধ্যে অনেক কিছু হারিয়ে যেত। তো ক্রিস কোলম্যান বা অন্যান্য যে কোনো কোচ যারা কিনা ইংলিশে খুব মানে সুইফটলি কথা বলতে পারবে এবং প্লেয়ারদের সাথে কমিউনিকেট করতে পারবে, তাহলে হবে কি তার যে স্ট্র্যাটেজি, তার যে আলোচনার ধরন, চিন্তাভাবনা, এইটা আসলে প্লেয়ারদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ এটাই যদি প্লেয়ারদের মধ্যে ছড়িয়ে দিতে না পারে তাহলে দেখা যাবে প্লেয়াররা মাঠে গিয়ে ওলট পালট খেলা শুরু করছে। সো এই ক্ষেত্রে কমিউনিকেশন একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এটার জন্যই সাইড বাই সাইড আমি যেটা বলছিলাম যে বাংলাদেশি একজন কোচকে রাখলে ভালো হবে। তাহলে সে অ্যাটলিস্ট ট্রান্সলেশনটা করে দিতে পারবে। পাশাপাশি আরও কিছু বাংলাদেশি ধরেন যে বিভিন্ন পজিশনে রাখলে হবে কি জিনিসটার একটা সামঞ্জস্য থাকবে। সো একেবারেই সব বিদেশি দিয়ে দিলে তখন দেখবেন যে কোনো আসলে কন্ট্রোল থাকবে না টিমের উপরে। আরেকটা বিষয় জানতে চাইবো যে বাংলাদেশের যে কোচরা আছেন, লোকাল কোচরা আছেন, অনেক ভালো ভালো কোচরা আছেন, আপনি সবাইকে চেনেন, জানেন। বাংলাদেশের যে এখন হাই প্রোফাইল কোচ আনছে তার সাথে আসলে সহকারী কোচ হিসেবে আপনি কাকে দেখতে চাইবেন বা কে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে? যদি দুই একটা নাম বলতে চাই। আমি আসলে ওভাবে করে আমার যে জিনিসটা সবার আগে আমাদের দেখতে হবে, আমরা যেটা সবার আগে ভুলে যাই, সেটা হচ্ছে যে কার কোচিং লাইসেন্সটা কি আছে। আমরা শুধু মানুষকে দেখি, কিন্তু তার যে কোচিং লাইসেন্সটা কতটুকু করা আছে এটা আমরা দেখি না। আমি আসলে এখানে বলতে চাই যে এখানে আসলে লিস্টই করা উচিত যে কার আসলে AFC A লাইসেন্স বা প্রো লাইসেন্স আছে। যদি প্রো লাইসেন্স থাকে, মানে যার লাইসেন্স সবচেয়ে হাইয়েস্ট লেভেলে থাকবে, তাকে এখানে কনসিডারেশনে নেওয়া উচিত। সো আমার আসলে এখন এই মুহূর্তে আর কি লিস্টটা আমার কাছে নাই, বাট আমি বলবো যে যদি কারো প্রো লাইসেন্স থাকে তাহলে তার সবার আগে প্রেফারেন্স আসা উচিত। এরপরে যারা A লাইসেন্স আছে তাদের প্রেফারেন্স আসা উচিত। এখন এইগুলো আমরা চিন্তা না করে আমরা শুধু মানুষকে খুঁজি, আসলে মানুষ খোঁজার থেকে তার যোগ্যতাকে এখানে প্রাধান্যতা দেওয়া উচিত। তাহলে হবে কি, তাহলে সে এক্সপিরিয়েন্সটা তার এই যোগ্যতার সাথে তার এক্সপিরিয়েন্সটা মিলে একটা ভালো একটা ফল আমরা পাবো। এবং সেই সাথে বাংলাদেশের ফুটবলে বড় একটা ভূমিকা থাকে হচ্ছে ক্লাব ফুটবলের। ক্লাবের বসুন্ধরা বলেন, ফর্টিস বলেন, মোহামেডান আবাহনী বলেন, আমাদের যে ক্লাব ফুটবলের কালচার, সেই কালচারে কি একটু ডেভেলপড আনার সময় হয়েছে কিনা? যদি এই সময়টা মনে হয় আরও অনেক আগে হয়েছে, আমরা অনেক বেশি পিছিয়ে আছি। সেই জায়গায় নতুন কোচ আসলে সেই নতুন কোচকে আসলে এই জায়গাগুলো থেকেই হাত দিতে পারবেন কিনা, তার কি সে এখতিয়ার থাকবে কিনা? অবভিয়াসলি তো আপনার হেড কোচের একটা প্রেফারেন্স থাকে। হেড কোচের ধরেন যে কোন স্ট্র্যাটেজি দেখাতে আছে সেই অনুযায়ী ক্লাবগুলো একটা অ্যালাইন হওয়ার চেষ্টা করে। বাট আমি বলবো যে হ্যাঁ, আপনি যদি এই মুহূর্তে আপনি বাংলাদেশের ফুটবল দেখেন, ফুটবল লিগ দেখেন, তাহলে আপনি যদি এখন ইউরোপের সাথে কম্পেয়ার করেন, আপনি সবসময় মনে হবে যে কিছুই হচ্ছে না। কিন্তু আপনি যদি বাংলাদেশের ফুটবলকে গত 10 বছরের সাথে এখন কম্পেয়ার করেন, আপনি বলবো যে 10 বছরে অনেক এগিয়েছে। এবং আগে ধরেন যে কখনো লিগ ডিসেম্বরে শুরু হতো, কখনো অক্টোবরে, কখনো ফেব্রুয়ারিতে শুরু হতো। এখন মানে লিগ একটা ক্যালেন্ডারের মধ্যে এসছে, ক্লাবগুলো জানে যে এই সময় থেকে এই সময় খেলা হবে, তাহলে প্ল্যানিং করতে সুবিধা হয়। সেক্ষেত্রে প্লেয়ারদের স্যালারি বলেন, প্লেয়ারদের ট্রান্সফার বলেন, এগুলো আরও সুযোগ থাকে। সো আপনি যদি কম্পেয়ার করেন, জিনিসটা আগাচ্ছে। এখন যেহেতু আরও বেশি ধরেন লাস্ট এক বছরে এত বেশি হাইপ, এত বেশি প্রেশার এবং এত বেশি জবাবদিহিতা এসছে, আই থিঙ্ক নেক্সট 5 বছরে আরও বেশি আগাবে। সো এইটার জন্য আর কি ওয়েট করতে হবে। নিশ্চিতভাবে আহমেদ সাহেব, আপনাকে থামাতে হচ্ছে, আমাদের একটু বিরতিতে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। রাত পোহালেই কোচের নামটা আমরা হয়তো জানতে পারবো, কে হচ্ছেন বাংলাদেশের হেড কোচ, সেই বিষয়গুলো আলোচনা চলবে। তবে এখন এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরও কিছু সংবাদ নিয়ে।